গত রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও জেনারেল গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ও শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা, আর জেনারেল গোলাম রেজা সোলাইমানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বাসিস প্যারামিলিটারি বাহিনীর প্রধান। ইরান এখনো এ দাবি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। তবে এই ঘটনা যদি সত্য হয় তাহলে এটা এই চলমান যুদ্ধের একটা সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবেই দেখা হবে। অন্যদিকে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা, ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস, সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। কাতার ও সৌদি আরব কয়েক ডজন ইরানি ড্রোন আটকে দিয়েছে বলে দাবি করেছে। লেবানন ফ্রন্টে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এবং সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি চলছে। মার্কিন জাতীয় কাউন্টার টেররিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট এই যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ইরান কোনো আসন্ন হুমকি ছিল না এবং যুদ্ধ শুরুর পেছনে ইসরায়েল ও তার লবির চাপ রয়েছে। হোয়াইট হাউস অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়েছে। তিনি ন্যাটো, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান সহ মিত্রদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নৌবহর পাঠানোর আহ্বানও জানিয়েছেন। কারণ ইরানের অবরোধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে এবং জ্বালানি সংকট শুরু হয়েছে। ইরান হরমুজ প্রণালীতে আংশিক অবরোধ বজায় রেখেছে, ফলে তেলের দাম বেড়ে $100 ওপরে উঠে গিয়েছে। এদিকে 2500 মার্কিন সেনা সহ মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে মাইন অপসারণ ও ইরানি নৌযান মোকাবেলায় উপসাগরের দিকে রওনা দিয়েছে। নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনির অবস্থা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন সূত্র অনুসারে আঞ্চলিক মৃত্যুর সংখ্যা 2300 ছাড়িয়েছে। ইরান যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ অবশ্য এখন পর্যন্ত দেখায়নি। তো সার্বিক পরিস্থিতি অত্যন্ত ফ্লুইড বা তরল বলা চলে, যে কোনো মুহূর্তে নতুন হামলা বা উত্তেজনা বাড়তে পারে। তাহলে এবার চলুন সানজুর বিখ্যাত দ্য আর্ট অফ ওয়ার বইটির আলোকে চলমান এই যুদ্ধকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এই যুদ্ধটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি 2026 এবং এখন প্রায় 18-19 দিন ধরে চলছে। এটা একটা ক্লাসিক অ্যাসিমেট্রিক ক্ল্যাশের উদাহরণ। ইউএস ইসরায়েলের সুপিরিয়র কনভেনশনাল কোয়ালিশন বনাম নয়া সুপ্রিম লিডার মুস্তফা খামেনি ও আইআরজিসির অধীনে দুর্বল কিন্তু জিওগ্রাফিক্যালি খুবই চতুর ডিফেন্ডার ইরান। ফেজ 1-এ গত 28 ফেব্রুয়ারি 2026 প্রথম 12 ঘন্টায় ইউএস ইসরায়েলের কোয়ালিশন ফোর্স ইরানের বিরুদ্ধে ডিক্যাপিটেশন স্ট্রাইক চালায়। তারা 900টির বেশি প্রিসিশন স্ট্রাইক করে ইরানের নেতৃত্ব আর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে। সানজু বলেন, সব যুদ্ধই লড়াই করে জেতা প্রকৃত শ্রেষ্ঠত্ব নয়। সত্যিকারের শ্রেষ্ঠত্ব হলো যুদ্ধ না করেই শত্রুর প্রতিরোধ ভেঙে দেয়া, শত্রুর কৌশলকে আক্রমণ করাই যুদ্ধের সর্বোচ্চ রূপ। কোয়ালিশন বাহিনী এখানে টেক্সট বুক সানজু কৌশল অনুসরণ করেছিল। তারা সরাসরি ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি বা নেতৃত্বে আঘাত এনেছে। কোনো গ্রাউন্ড ইনভেশন ছাড়াই তারা ইরানের শক্তিকে অকেজো করতে চেয়েছিল রেজিম চেঞ্জ করে দিতে। অন্যদিকে ইরান এখানে সানজুর প্রথম অধ্যায়ের ডিসেপশন বা প্রতারণা নীতিতে ব্যর্থ হয়েছে বলে মনে হয়, যেখানে সানজু বলেছিলেন যুদ্ধ মানে ডিসেপশন বা ধোঁকাবাজির খেল। এক্ষেত্রে ইরান তার প্রতিপক্ষকে ডিসিভ করতে পারেনি আর তাদের শীর্ষ নেতৃত্বকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারেনি। এবার আসি মার্চের প্রথম সপ্তাহে জুড়ে চলা ফেজ 2 বা ইরানের কাউন্টার অ্যাটাক ফেজের প্রসঙ্গে। প্রাথমিক ধাক্কার সামলে ইরান শত শত মিসাইল ও ড্রোন দিয়ে ইরাক, সিরিয়া এবং উপসাগরীয় দেশগুলোর আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছিল। সানজু বলেন, শত্রুর এমন সব জায়গায় আক্রমণ করো যা রক্ষা করতে সে বাধ্য হয় এবং এমন পথে অগ্রসর হও যেখানে শত্রু তোমাকে মোটেও আশা করছে না। ইরান এখানে চমৎকার কামব্যাক করেছে। তারা এই যুদ্ধকে এক জায়গায় সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিয়েছে। এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিটি ফ্রন্ট রক্ষা করতে যুদ্ধ করতে হচ্ছে। সানজুর ভাষায়, শত্রুর শক্তিকে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলাটাই হলো বুদ্ধিমানের কাজ। হরমুজ প্রণালী বন্ধ করার মধ্য দিয়ে শুরু হয়েছিল ফেজ 3। ইরান ঘোষণা করেছিল শত্রুর জন্য হরমুজ প্রণালী বন্ধ। তেলের দাম $100 ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে আজ নাভিশ্বাস উঠেছে। সানজু বলেন, যখন দেয়ালে পিঠ থেকে যায় বা বাঁচার আর কোনো পথ থাকে না, তখন একমাত্র বুদ্ধিমানের কাজ হলো প্রাণপণে লড়াই চালিয়ে যাওয়া। ইরান এখন তাদের সবচেয়ে শক্তিশালী কার্ডটি খেলছে। তারা জানে
সরাসরি যুদ্ধে কোয়ালিশনের সাথে জেতা কঠিন। তাই তারা সঞ্জুর সেই নীতি আবারও ব্যবহার করছে, লড়াই না করেই শত্রুর প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার চেষ্টা। বিশ্ব অর্থনীতিতে আঘাত হেনে তারা যুক্তরাষ্ট্রকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করতে চাচ্ছে। এখানে ইউএসএ ভুল করছে আউট অফ ওয়ারের দ্বিতীয় অধ্যায়ের একটি নীতি লঙ্ঘন করে। সঞ্জু বলেছিলেন, ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে কোনো দেশ দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে উপকৃত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন সেই দীর্ঘ যুদ্ধের ফাঁদেই পা দিচ্ছে। মধ্য মার্চের পর থেকে শুরু হয় ফেজ 4, যেখানে কোয়ালিশন ইরানের নেতাদের টার্গেট করছে, আর ইরান চোরাগোপ্তা হামলা চালিয়ে আর অর্থনৈতিক অবরোধ এর মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর ফলে যুদ্ধ হচ্ছে লম্বা। সঞ্জু বলেন, যখন তুমি সরাসরি যুদ্ধে জড়াও এবং জয় আসতে দেরি হয়, তখন সৈন্যদের অস্ত্র ভোতা হয়ে যায় আর তাদের মনের সাহস কমে আসে। এখানেই ইউএস ইসরায়েল কোয়ালিশন সঞ্জুর মূল দর্শন থেকে বিচ্যুত হচ্ছে বলে মনে হয়। তারা একটি কুইক রেজাল্ট চেয়েছিল, কিন্তু এখন তারা ব্যয়বহুল ও ক্লান্তিজনক এক যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরান এখানে ডিফেন্স ইজ স্ট্রঙ্গার এই নীতিতে অটল। তাদের লক্ষ্য জেতা নয়, বরং টিকে থাকা এবং শত্রুকে ক্রমাগত আরো ক্লান্ত করে দেওয়া। কে জিতছে এই দাবার চালে? 17 মার্চ পর্যন্ত যদি আমরা যুদ্ধের হিসাব করি, তবে দেখা যাচ্ছে ইউএস ইসরায়েল প্রথম ধাপে দুর্দান্ত সফল হলেও পরের ধাপগুলোতে সঞ্জুর দ্রুত যুদ্ধ শেষ করার নীতি মানতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে শুরুতে বড় ধাক্কা খেলেও ইরান তাদের ভৌগোলিক সুবিধা এবং অ্যাসিমেট্রিক, হাইব্রিড আর অ্যাট্রিশন ওয়ারের ককটেল কৌশল দিয়ে কোয়ালিশনকে এক অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। সঞ্জু বলেছিলেন, যে জানে কখন লড়তে হবে আর কখন লড়তে হবে না, সেই শেষ পর্যন্ত জেতে। ইরান এখন না লড়ার এবং সময় ক্ষেপণের খেলাটা খুব ভালো করেই খেলছে। যদি হরমুজ প্রণালী দ্রুত না খোলে, তবে রণক্ষেত্রে কে কতটি মিসাইল ছুড়লো তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কে কতদিন এই অর্থনৈতিক চাপ সইতে পারবে। আপনারা অনেকেই জানেন, সঞ্জুর এই আর্ট অফ ওয়ার যে বইটা আছে, এই বইটার বিশ্লেষণ করে আমি এই আধুনিক দৃষ্টিকোণে সঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই লিখেছিলাম। তো এই বইটা রকমারিতে পাওয়া যায়। আপনারা যদি এই বইটা সংগ্রহ করতে চান, তাহলে রকমারি থেকে এই বইটা সংগ্রহ করতে পারবেন। এবং এই বইয়ের দুটো অংশ আছে। প্রথম অংশটা যেটা, এই প্রথম অংশে আমি সঞ্জুর আর্ট অফ ওয়ারের ব্যাখ্যা করার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে, বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে, বিভিন্ন ধরনের যুদ্ধের মাধ্যমে। আর দ্বিতীয় অংশ যেটা আছে, এই অংশটুকু হচ্ছে অরিজিনাল সঞ্জুর যে আর্ট অফ ওয়ার, এটা খুব ছোট একটা বই, 13 চ্যাপ্টারের। সেই বইটার একটা সিম্পল সরল বাংলা অনুবাদ। সো যারা আর্ট অফ ওয়ার সম্পর্কে আরো জানতে চান, খুব ইন্টারেস্টিং একটা টপিক। এবং আপনারা হয়তো জানেন যে এই বইটা প্রায় 2500 বছর আগে লেখা। তো 2500 বছর আগে লেখা বইটাকে আমি এই জায়গায় আমার মতো করে বিশ্লেষণ করেছি বিভিন্ন যুদ্ধের উদাহরণ দিয়ে। শুরুতে অনেকেই ভাবতো যে আমার এই বইটা বোধহয় সঞ্জুর যে অরিজিনাল বই আছে আর্ট অফ ওয়ার, এটার বাংলা অনুবাদ, সরল অনুবাদ। এবং মোস্ট ইন্টারেস্টিংলি আমার বইটা প্রথম বইমেলার পরের বইমেলায়, দ্বিতীয় বইমেলায় হুবহু নিজ নামে একজন ছাপিয়ে দিয়েছিল একটা প্রকাশনী থেকে। তো আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি আমার লেখা বই আপনি নিজের নামে নতুন করে ছাপালেন কেন? তো সে তখন খুব অবাক হয়ে বললো যে স্যার, আমার ধারণা ছিল যে এই বইটা আসলে অরিজিনাল সঞ্জুর বইয়ের অনুবাদ। তো আমার খুব খারাপ লাগলো এই কারণে যে বেচারা একটা বই নিজের নামে চালিয়ে দিচ্ছে, বইটা নিজে পড়েও দেখে নাই। এবং ওই ঘটনার পর আমি আমার এই পাণ্ডুলিপিটা নিজের নামে কপিরাইট করে নিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সম্ভবত এই বছরই, রাইট, এই বছরই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বণিক বার্তায় আছেন এখন সাবদিন ভাই মানে আমাকে ইনফর্ম করলেন যে ভাই, আপনার বইয়ের হুবহু নকল আরেকটা আসছে। তা আমি আবার অবাক হয়ে ওইটাও কালেক্ট করলাম এবং যথারীতি প্রকাশককে জানালাম। প্রকাশক যথারীতি বললো, আমি তো কিছু জানি না, লেখক আমাকে যে পাণ্ডুলিপি দেয়, পাণ্ডুলিপি পড়ে ভালো লাগছে, আমি দিয়ে দিচ্ছি। তো পরে আমি পুরো ঘটনাটা বললাম এবং সে আমাকে বললো যে এই বইটা সে সরিয়ে নিচ্ছে এবং রকমারির ড্যাশবোর্ডে এটা ছিল, বেস্ট সেলিং লিস্টে ছিল ওদের, তো ওরা নামায় নিচ্ছে। তো আলটিমেটলি আমি আর পরে এটা নিয়ে কথা বলি নাই, কারণ আসলে ওই যে সাবদিন ভাইয়ের মতো যারা আছেন, আমার রাইটিং স্টাইল একটা গড়ে উঠেছে দীর্ঘদিন লেখালেখি করতে করতে। তো যারা মোটামুটি আমার পরিচিত, তারা আমার রাইটিং স্টাইলটা জানেন এবং সেই জন্য তার চোখে ধরা পড়েছে। আর অনেকেই জানতে চেয়েছেন যে এবারের বইমেলায় আমার কিছু আসছে কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমার একটা বই আসছে, এটার নাম হচ্ছে দ্য আর্ট অফ চয়েস, হাউ টু সলভ প্রবলেম অ্যান্ড মেক বেটার ডিসিশনস আন্ডার স্ট্রেস। এই বইটা মূলত
প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং প্রসেসের উপরে। সো এটা ইংলিশে লিখতে বাধ্য হলাম এই কারণে যে আসলে এই প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং প্রসেস যেটা আছে, এটা আমি যেই মানে থেকে ঘরানা থেকে শিখেছি, সেটা হচ্ছে ইউএস মিলিটারিতে তারা আইপিবি বা ইন্টেলিজেন্স প্রিপারেশন অফ ব্যাটল এবং এমডিএমপি বা মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস, এটা আমাদের স্টাফ কলেজের সময় শেখায়। তো তখন যেটা শিখছিলাম, তারপরে এটা আবার যখন আমি আর্মি থেকে বের হয়ে আসি তখন এটা নিয়ে আমি কাজ করছিলাম, যেটা কিভাবে কর্পোরেটের জন্য উপযোগী করা যায়। এবং আপনারা সবাই জানেন যে নর্মালি কর্পোরেট সেট আপে ডিসিশন মেকিংটা যে লেভেলে হয়, এই লেভেলের ওরা ইংরেজিতে বেশ দক্ষ। আর যেহেতু ধরেন ইউএস কারিকুলাম থেকে এটাকে এনশ্রাইন করে নিয়ে আসা হয়েছে, সো ইট ওয়াজ ইজি অর রাদার ইজিয়ার টু রাইট দ্য বুক ইন ইংলিশ। তো এটা নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। একটা হচ্ছে যে বাংলায় অনুবাদ অবশ্যই করব। এছাড়াও এই বইটাতে আমি যেটা চেষ্টা করছি যে এইটা পার্সোনাল লাইফ প্রবলেমস, তারপরে হচ্ছে ধরেন চাকরি অথবা ব্যবসাগত প্রবলেম অথবা অন্যান্য যত রকমের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায়, ডিসিশন মেক করা যায়, এই জিনিসগুলো এই বইটাতে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এবং এটা নিয়ে আমার যে প্ল্যান আছে সেটা হচ্ছে যে এটার উপর বেস করে আমি চেষ্টা করব অনলাইনে একটা কোর্স চালু করতে। মেবি হয়তো 400-500 টাকা দিয়ে আপনি এনরোল করতে পারবেন এবং এই কোর্সটার উপর আপনি ইনিশিয়াল যে আইডিয়াটা আছে সেটা পাবেন। এবং ওখানে যদি আপনাদের ভালো লাগে ওটা, তাহলে আমরা মেবি হয়তো ডে লং একটা কোর্স এটার উপর প্ল্যান করছি, যেখানে আপনি এই টোটাল প্রবলেম সলভিং এবং ডিসিশন প্রসেসটা বুঝবেন এবং কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানবেন। এর পাশাপাশি আমি এই টপিকের উপরে যেহেতু গ্লোবাল কোচ হিসেবে কাজ করছি বেশ কিছুদিন ধরে, বেসিক্যালি গ্রিফিন কর্জ অ্যাসোসিয়েটের আন্ডারে। গ্রিফিন কর্জ অ্যাসোসিয়েট একটা ইউএস ট্রেনিং ফার্ম। সো ওদের বাংলাদেশের এই ট্রেনিংটার ব্যাপারে আমি মানে বাংলাদেশ কান্ট্রি আছে। সো ওই সুবাদে দুই একজন সিএক্সও লেভেলের যারা আছেন তাদেরকে আমি ইন পার্সন এই টপিকটার উপরে ট্রেনিং দিচ্ছি। ওইটা একটু এক্সপেন্সিভ, বাট মানে আমি ওই যে ডে লং যে ট্রেনিংটা প্ল্যান করছি এটা আপনাদের সবার জন্য বেশ অ্যাভেইলেবল হবে। সো বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেছি এই বইটাতে। যেমন ধরেন আমরা প্রায়ই ভাবি যে বিজনেসে লস হচ্ছে, এটা আসলে প্রবলেম না। কি কারণে বিজনেসে লস হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম, আর লস হচ্ছে এটা হচ্ছে উপসর্গ। একই রকম ভাবে আপনার জ্বর আসছে, এটা আসলে অসুখ না, জ্বর হচ্ছে একটা উপসর্গ। কি কারণে জ্বর আসছে ওইটা হচ্ছে প্রবলেম। আবার ধরুন আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারলেন, ওই প্রবলেমটা মানে সলভ যে করবেন, এটার জন্য যে আপনি অপশনগুলো খুঁজে বের করতেছেন, এটাই এই যে 3টা অপশন খুঁজে পেলেন, এই 3টা অপশন খুঁজে পাওয়া এবং এই 3টা অপশনের ভিতরে বেস্ট অপশন কোনটা যেটা দিয়ে আপনি এই প্রবলেমটা সলভ করবেন, এটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসের স্টার্ট। তো এই জায়গায় অনেক ধরনের বায়াসনেস থাকে আমাদের, মনে করেন যে প্রবলেম আইডেন্টিফিকেশনও বায়াসনেস থাকে, আবার অনেক সময় ডিসিশন মেকিংও বায়াসনেস কাজ করে। তো এগুলোই আমি এখানে মানে ডিটেইল করার চেষ্টা করছি। যেমন ধরেন আমাদের অ্যাঙ্কারিং বায়াস থাকে। অ্যাঙ্কারিং বায়াসটা কিরকম? ধরেন আপনি গাড়ি কিনতে গেছেন, তা এখন স্টার্টিং দাম দিল 40 লাখ। এখন আপনি 40 লাখকে অ্যাঙ্কার ধরে এবার আপনি এটাকে কমানোর চেষ্টা করতেছেন। সো এই বায়াসটা কিন্তু আমাদের প্রায় থাকে। বাট আপনি যদি নিরপেক্ষভাবে এই গাড়ির 10টা দোকানের দাম এবং অন্য কিছু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন যে এটা স্টার্টিং প্রাইস হওয়ার কথা 30 লাখ। সো এই যে এই ধরনের বায়াসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, খুব সিম্পল ভাষায় আলোচনা করা হয়েছে। আশা করি আপনার ভালো লাগবে। তো হ্যাপি রিডিং। ইনশাল্লাহ নেক্সট এখন একটা আপডেট নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইরান নিয়ে এখন অনেক আলোচনা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল। শুধু তাই না, বাসিজের প্রধান তাকেও হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু ইরান এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য দেয়নি। আসলে কি হয়েছে, ডক্টর আলী লারিজানি আসলে কে ছিলেন, তার উপরে এতটা আক্রোশ কেন ইসরায়েলের? গতকাল বলেছিলাম ইরান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠলো যে আমেরিকা এবং ইসরায়েলকে এইভাবে মোকাবেলা করে চলেছে। এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। লারিজানির হত্যাকাণ্ডের দাবি করার পর ইসরায়েলি মিডিয়া বলছে, তাহলে কি ইরান এবার সরকার পরিবর্তন হতে যাচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে, আলী লারিজানি মারা গেছেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তারপরেও সরকার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন তুলছে। আমি এ ব্যাপারে পরিষ্কার কিছু বক্তব্য দেব আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক,
আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আশা করি আপনারা সবাই এই আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে আরো কিছু পয়েন্ট উল্লেখ করি, যে পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করার দরকার। সেগুলো এখন ছোট ছোট করে আলোচনা করে মূল আলোচনায় যাব। ছোট ছোট করে যে আলোচনাগুলো করতে চাই সেটি হচ্ছে যে অনেকটা আখেরি হামলা শুরু করেছে ইরান। বলা যাচ্ছে গত 2-3 দিন ধরে